প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ৯, গল্প ঘড়ির গোলমাল। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। ৭। তার বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। ক্রিমিং ক্লক নামে কোনো মানুষ আছে? ওটা তার ডাকনাম, জানালেন পরিচালক। ওর আসল নাম হ্যারিসন ক্লক। চেঁচা তো সেজন্যই লোকে নাম রেখেছিল স্কিমিং ক্লক। স্কিমার ছিল সে। স্কিমার? বুঝতে পারছে না কিশোর। কিশোর পাশাও তাহলে অনেক কিছু জানে না, মুচকি হাসলেন পরিচালক। চেঁচানোকে পেশা হিসেবে নিয়েছিল হ্যারি, রহস্যময় কণ্ঠে বললেন তিনি। বুঝিয়ে বলবেন স্যার, প্লিজ। অনেক বছর আগে, টেলিভিশন তখনও এত উন্নত হয়নি। রেডিওর চলই ছিল বেশি। রেডিওতে তখন নাটক শুনতো লোকে। রহস্য গল্প নিয়েও নাটক হতো। লোকে পছন্দও করতো খুব। একবার তো মনে আছে আমার, শুধু রহস্য গল্প নিয়েই 1 সপ্তাহে হয়েছিল 35টা নাটক। আজকাল টেলিভিশনে যেমন উপভোগ করো তোমরা, আমরা করতাম রেডিওতে শুনে। রোমাঞ্চিত হতাম। সেসব নাটকে কণ্ঠ দিতে হতো অনেককে। বিশেষ সাউন্ড ইফেক্টের জন্যে চেঁচানোর দরকার পড়ত। শুনে যত সহজ মনে হচ্ছে, কাজটা মোটেও তত সহজ নয়। এটাও একটা আর্ট। এর জন্য অভিজ্ঞতা, দক্ষতা সব কিছুরই প্রয়োজন আছে। খুব ভালো শিল্পী ছিল হ্যারি। পরিচালকদের কাছে তাই তার কদরও ছিল খুব। আমার 2টো ছবিতে তাকে দিয়ে কাজ করিয়েছি আমি। চিৎকারে তার জুড়ি নেই। শিশু, মহিলা, পুরুষের কণ্ঠ তো বটেই। নানা রকম জন্তু জানোয়ারের ডাকও সে নিখুঁত নকল করতে পারে। সময় বদলালো, টেলিভিশন জনপ্রিয় হলো, রেডিওর কদর আর রইল না। ফলে হ্যারিসন ক্লকের মতো লোকদের দামও কমতে লাগলো। বছর কয়েক আগে আমার 2টো ছবিতে কাজ করার পর গায়েব হয়ে গেল হ্যারি। আর কোনো খোঁজ পাইনি। তার ব্যাপারেই তদন্ত করছো? কি জানি, হতেও পারে, বলল কিশোর। তবে আপাতত একটা স্ক্রিমিং ক্লকের তদন্ত করছি আমরা। ব্যাগ থেকে ঘড়িটা বের করে টেবিলে রাখলো সে। ওটা হাতে আসার পর থেকে যা যা ঘটেছে খুলে বলল। আশ্চর্য, গম্ভীর হয়ে মাথা দোলালেন পরিচালক। শুনে তো হ্যারিসন ক্লকের মতোই লাগছে রোজারকে। ক্লক বেটে ছিল, হালকা পাতলা। রোজার বেটে মোটা। তবে পাতলা মানুষ মোটা হতে সময় লাগে না। আরেকটা ব্যাপার, রেডিওতে আয় কমে গিয়েছিল, কিন্তু শেষ দিকে কি করে যেন হঠাৎ বড়লোক হয়ে গিয়েছিল হ্যারি। আনমনে প্রশ্ন করলেন নিজেকেই। কিন্তু নাম বদলাবে কেন? পেইন্টিংয়ের ব্যাপারে কি তার আগ্রহ ছিল স্যার? রবিন জিজ্ঞেস করল। জানি না, অনেক অভিনেতারই অবশ্য থাকে। কোলকের ছিল বলে শুনিনি। থ্যাংক ইউ স্যার। উঠে দাঁড়ালো কিশোর। অন্য দুজনও উঠল। অনেক মূল্যবান তথ্য জানালেন। এসব নিয়ে ভাবতে হবে। পরিচালকের অফিস থেকে বেরিয়ে এলো ওরা। রকি বিচে পাশা সালভেজ ইয়ার্ডে ওদের নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল হ্যানসন। গেটের ভেতরে ঢুকেই থমকে গেল কিশোর। পেছনে প্রায় তার গায়ের উপর এসে পড়ল অন্য দুজন। কতগুলো আসবাবপত্রের ওপাশ থেকে বেরিয়ে এসেছে একজন মানুষ। হায় ছেলেরা, এগিয়ে এলো সে। চিনতে পারছো? পারছে। মাত্র ঘন্টা খানেক আগে ওকে দেখেছে রোজারের বাড়িতে। একটা ঘড়ি আছে তোমার কাছে? কিশোরের দিকে চেয়ে বলল লারমার। ওটা আমার জিনিস। হাতের ব্যাগটা পেছনে নিয়ে গেল কিশোর।
লাফিয়ে এগিয়ে এলো লারমার। আমার জিনিস আমাকে দিচ্ছ না কেন? জলদি দাও, নইলে। কিশোর আর লারমারের মাঝে এসে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল মুসা। কিছুই করতে পারবেন না আপনি, মিস্টার। এটা আপনার জিনিস হলে নিশ্চয় দেব, কিন্তু প্রমাণ করতে হবে। এক ধাক্কায় মুসাকে সামনে থেকে সরিয়ে দিল লোকটা। গায়ে মোষের জোর। এতটা আশা করেনি গোয়েন্দা সহকারী। ইদানিং ক্যারাত শিখছে সে। সেই ভরসাই সামনে এসেছিল। হাল ছাড়ল না। কিশোরের হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়ার চেষ্টা চালালো লারমার। জাপানি জুজিৎসুর কায়দায় তার কবজি চেপে ধরল মুসা। সেই একই কায়দায় চোখের পলকে হাত ছাড়িয়ে নিল লারমার। বুঝতেই পারল না মুসা কখন ঘুরে গেছে সে। তার পিঠ এখন লোকটার দিকে। শার্টের কলার ধরে তুলে তাকে প্রায় ছুঁড়ে ফেলে দিল লারমার। আবার কিশোরের হাত থেকে ব্যাগ কেড়ে নিতে গেল। এই মিস্টার! মস্ত থাবা পড়ল লারমারের কাঁধে। যেন যেন ভালুকের থাবা। তিন গোয়েন্দাকে সাহায্য করতে এগিয়ে এসেছে বিশালদেহী ব্যাভারিয়ান বরিস। হচ্ছে কি? ফিরে তাকালো লারমার। আমার জিনিস চুরি করেছে, ওটা ফেরত চাই। ব্যাগ ছাড়ুন, শান্ত কণ্ঠে বলল বরিস। তোমার কথায় না, ভাল্লুক কোথাকার! বলেই ধা করে হাত চালালো বরিসের গলা সই করে। ক্যারাতের কায়দায় গলাটা সরিয়ে নিল শুধু বরিস। ক্যারাত ফেরাতের ধার দিয়েও গেল না। লারমারের হাতটা ধরে হ্যাচকার টানে আরো কাছে নিয়ে এলো। তারপর দু হাতে ধরে তাকে তুলে নিল মাথার উপর, টারজানের মতো। জনি ওয়াইস মুলারকে বরিসের খুব পছন্দ। সুযোগ পেলেই তাকে অনুসরণের চেষ্টা করে। কিশোর, কি করবো বেটাকে? আছাড় মেরে কোমর ভাঙবো, না পুলিশ ডাকবে? না, ওসব কিছু না। দ্রুত ভাবনা চলেছে গোয়েন্দা প্রধানের মাথায়। পুলিশকে ডেকে এনে উল্টো হতে পারে। হয়তো লারমার প্রমাণ করে দেবে ঘড়িটা তারই। তাহলে জটিল একটা রহস্য হাতছাড়া হয়ে যাবে। মাফ করে দিন ওকে। লারমারকে বুকের কাছে নামিয়ে এনে হাত থেকে ছেড়ে দিল বরিস। গমের বস্তার মতো দরাম করে মাটিতে পড়ল লোকটা। কোমরে হাত দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। মুসার গা জ্বালানো হি হি হাসি উপেক্ষা করে চিবিয়ে চিবিয়ে বলল, বেশ, দেখে নেব আমি। হাত বাড়ালো বরিস। তাহলে হয়ে যাক না এখনই আরেকবার। ঝট করে পিছিয়ে গেল লারমার। কিশোরের দিকে ফিরল। পস্তাবে, মনে রেখো। আমি আমি কথা শেষ না করেই গটগট করে হেঁটে চলে গেল সে। 8 পরদিন হেডকোয়ার্টারে আলোচনায় বসলো তিন গোয়েন্দা। টিমও রয়েছে। সকালে লারমার চলে যাওয়ার পর টিমকে ফোন করেছিল কিশোর। কথায় কথায় জেনেছে ড্রাইভিং লাইসেন্স আছে তার। পুরনো একটা গাড়িও আছে। গাড়িটা তার বাবার। চাইলে ওটা কাজে লাগাতে পারে তিন গোয়েন্দা। গাড়ি নিয়ে ওকে আসতে বলেছিল সে। তারপর রবিন, তোমার খবর বলো। সামনে ঝুঁকল কিশোর। লস অ্যাঞ্জেলসের একটা বড় খবরের কাগজে কাজ করেন রবিনের বাবা। তার সঙ্গে গিয়েছিল সে রেকর্ড রুমে পুরনো কাগজ ঘেঁটে দেখার জন্যে। অবশ্যই কিশোরের পরামর্শে। পকেট থেকে কয়েক পাতা কাগজ বের করে ভাঁজ খুলে টেবিলে বিছালো রবিন। টিমের বাবা বেকার ডেল্টনের সম্পর্কে নতুন তেমন কিছুই জানতে পারেনি। পুলিশ অনেক চেষ্টা করেছে। 10 বছর ধরে হলিউড আর লস অ্যাঞ্জেলসে যত ছবি চুরি হয়েছে সবগুলোর সঙ্গে ডেল্টন জড়িত ছিল, একথা তার মুখ দিয়ে বের করাতে চেয়েছে। কিন্তু বেকার ডেল্টনের এক কথা, সে চোর নয়। হবির ব্যাপারে কিছুই বোঝে না। এসব কথা সঙ্গীদের জানিয়ে টিমের দিকে ফিরল রবিন। জিজ্ঞেস করল, তোমরা সান ফ্রান্সিসকোয় থাকতেই অনেকগুলো চুরি হয়েছে, তাই না? হ্যাঁ, 6 বছর আগে হলিউডে এসেছে আমরা। চুরি হচ্ছে আরো বছর 4 আগে থেকেই। এতেই বোঝা যায় আমার বাবা নির্দোষ।
চুরিগুলো একটা দলই করেছে কিনা সেটা বুঝতে হবে আগে, কিশোর বলল। রবিন, 10 বছরে কটা ছবি চুরি হয়েছে? বেশি দামি ছবি মোট 12টা। প্রতিটি ক্ষেত্রেই জানালা কিংবা দরজা দিয়ে ঘরে ঢুকেছে চোর, ফ্রেম থেকে কেটে ছবি বের করে নিয়ে চলে গেছে। পুলিশের ধারণা ওগুলো ধনী দক্ষিণ আমেরিকানদের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। লুকিয়ে রাখবে ওরা, কাউকে দেখাবে না। জেনে শুনে চোর ও ধরনের লোকের কাছে বিক্রি করেছে, যাতে কেউ কখনো খুঁজে না পায় ওগুলো। হ্যাঁ, টিমদের রান্নাঘরের গুলো নিখোঁজ হতো সময় মতো পুলিশ ওখানে না গেলে। দাম কেমন হবে 12টা ছবির? সঠিক বলা যাবে না। ছবি বিশেষজ্ঞদের আন্দাজ নিলামে $1 কোটি উঠতে পারে। খাইছে। চোখ বড় বড় হয়ে গেল মোসার। এত দাম? মাথা ঝাঁকালো রবিন। এখন প্রশ্ন হলো, টিমদের রান্নাঘরে এলো কিভাবে 3টে ছবি? বলল কিশোর। প্রশ্ন অবশ্য আরও আছে। কে চুরি করেছে? মিস্টার রোজার ওরফে কুলক হাওয়া বদল করতে গিয়ে কেন গায়েব হয়ে গেলেন? আর এটাই বা কোত্থেকে এলো? টেবিলে রাখা ঘড়িটা ছিল সে। কোনো না কোনোভাবে এটার মূল্য আছে, নইলে ছিনিয়ে নেয়ার জন্যে খেপে যেত না লারমার। ওকে বলাটাই আমার অন্যায় হয়েছে। কোলের উপর রাখা 2 হাতের দিকে তাকিয়ে বলল টিম। মুখ তুলল। কি করব বলো? এমনভাবে শাসাতে লাগলো মাকে। তোমাদের কথা জিজ্ঞেস করলো। শেষে বলতে বাধ্য হলাম, একটা ঘড়ি এনেছ তোমরা। কার্ডটা দেখাতেই আর দেরি করলো না। ছো মেরে আমার হাত থেকে কেড়ে নিয়ে ছুটল। ভাগ্যিস তখন ইয়ার্ডে ছিল বরিশ। আচ্ছা টিম, লারমার যে তোমাদের বাড়িতে থাকে, সন্দেহজনক আচরণ কিছু করে টরে? মাঝে মাঝে রাতে উঠে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। মা কারণ জিজ্ঞেস করেছিল। জবাব দিয়েছে সে লেখক। রাতে প্লটের কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে যায়। বাইরে বেরিয়ে ঠান্ডা করে। এক রাতে শুনলাম দেয়ালে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি দিচ্ছে। গিয়ে দেখলাম, মনে হলো কিছু খুঁজছে। হুম। নিচের ঠোঁটে চিমটি কাটল কিশোর। একটা সন্দেহ যাচ্ছে, তবে ভুলও হতে পারে। যাকগে, ওসব পরে। আগের কাজ আগে। বুঝতে পারছি না, পুলিশ যে চুরির সমাধান করতে পারেনি, সেটা আমরা কি করে করব? ঘড়ি ধরেই এগিয়ে দেখা যাক। তাতে আমার কি লাভ হবে? হাত নাড়ল টিম। বাবা রয়েছে জেলে, আর তোমরা করতে চাইছো ঘড়ির তদন্ত? কোনোখান থেকে শুরু করতে হবে তো। অনেকগুলো রহস্য জমা হয়েছে। আমার বিশ্বাস ঘড়িটার সঙ্গে ওগুলোর কোনো যোগাযোগ আছে। বেশ, খুশি হতে পারছে না টিম। করো। কিন্তু কি করে বুঝবে ওটা কোত্থেকে এসেছে? তলায় একটা কাগজ লাগানো ছিল, মেসেজ। ড্রয়ার খুলে একটা গোপন কুঠুরি থেকে ছোট কাগজটা বের করলো কিশোর। জোরে জোরে পড়ে শোনালো টিমকে। কাদের নাম? মুসার প্রশ্ন। কারা ওরা? কি করে খুঁজে বের করব? আর যদি পাই, কি কথা জিজ্ঞেস করব ওদের? দাঁড়াও। এক আঙুল তুলল কিশোর। একবারে একটা প্রশ্ন। মিলারের কাছে লেখা হয়েছে মেসেজটা। আগে তার ঠিকানা বের করা যাক। কিভাবে? ঠান্ডা মাথায় ভাবো, ভাবলেই বুঝতে পারবে। মিলার নিশ্চয় রোজারের বন্ধু, নইলে তার কাছে লিখত না। হাত বাড়ালো কিশোর। টিম, অ্যাড্রেস বুক পেয়েছো? না, অনেক খুঁজেছি। একটা লিস্ট পেয়েছি শুধু। ডয়ারে অনেক কাগজের মধ্যে গোজা। ওদেরকে ক্রিসমাস কার্ড পাঠিয়েছিলেন মিস্টার রোজার। এই যে। বাজ করা কাগজটা খুলে টেবিলে বিছিয়ে হাত দিয়ে ডোলে সমান করল কিশোর। গুড, মনে হচ্ছে এতেই চলবে।
অনেক নাম ঠিকানা আছে। নাম আর ঠিকানাগুলো পরিষ্কারভাবে টাইপ করা রয়েছে কাগজটায়। হেনরি মিলার একজনই পাওয়া গেল, জেনি রবিডও একজন, উত্তর হলিউডের ঠিকানা। তবে বার্কেন দুজন, একজন জেসিয়াস বার্কেন, আরেকজন হিরাম বার্কেন। দুজনেই প্যাসাডোনার কাছে থাকেন। জেলডাও দুজন, জেলডা ডেনমোর আর জেলডা ট্রিক্সটার। দুজন থাকেন দুই জায়গায়। নামগুলোর পাশে টিক চিহ্ন দিল কিশোর। বলল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবাই। দুদলে ভাগ হয়ে দেখা করতে যাব আমরা। রবিন, তুমি টিমের সঙ্গে যাবে। মিলার আর মিস রবিটকে খুঁজে বের করবে। একই দিকে থাকে দুজনে, সুবিধা হবে তোমাদের। রোলস রয়েসটা নিয়ে আমি আর মুসা যাব অন্য দুজনকে খুঁজতে, ঠিক আছে? কিন্তু দেখা হলে কি জিজ্ঞেস করব? মিলারকে জিজ্ঞেস করবে মিস্টার কোলক ঘড়িটা তার কাছে পাঠিয়েছিলেন কিনা, আর নিচে লাগানো মেসেজটা দেখেছেন কিনা। ঘড়িটা বরং নিয়ে যাও সাথে করে, দেখালে হয়তো সহজে চিনতে পারবেন উনি। বেশ, নিলাম। আর মিস রবিটকে তার কাছে রোজার কোনো মেসেজ পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করবে। বলবে মেসেজটা তোমাকে জেনে নেয়ার নির্দেশ দিয়েছেন কোলক। প্রয়োজন হলে ঘড়িটা মিস রবিটকেও দেখাবে। তা না হয় দেখালাম, কিন্তু তোমার ঘড়ি দরকার হবে না। অবিকল একরকম দেখতে আরেকটা ঘড়ি নিয়ে যাব আমি। এমনও হতে পারে দেখানোর দরকারই হবে না, তবু বলা যায় না। ওরকম ঘড়ি আরেকটা জোগাড় করে রেখেছি আমি। এখনই রওনা হব। তোমাদের গাড়ি আছে, চলে যেতে পারো। আমাদের বসতে হবে। হ্যানসন গাড়ি নিয়ে এলে তারপর। কিশোর, হাত তুলল মুসা। একটা খুব জরুরি কথা ভুলে বসে আছো। এখনই রওনা হতে পারি না আমরা? কেন? অবাক হলো কিশোর। কারণ, গম্ভীর হয়ে জবাব দিল মুসা। এখন লাঞ্চের সময় নয়। এখানেই কোথাও হবে। মোড়ে মোড়ে লাগানো রোড নম্বরগুলো দেখছে রবিন। হ্যাঁ, ওই যে মিস্টার মিলার ওই গলিতেই থাকেন। পথের মোড়ে পুরনো সেডান গাড়িটা পার্ক করলো টিম। দুজনেই নামলো গাড়ি থেকে। বাপরে, বিরাট বড় লোক। পাথর বসানো ডাই বয়ে ধরে হাঁটতে হাঁটতে বলল টিম, বাড়ি দেখেছ কত বড়? মাথা ঝাঁকালো রবিন, হাতে ব্যাগ। বেল বাজাতে গিয়ে অবাক হয়ে ভাবল রবিন, এই বাড়ি থেকেই ঘড়িটা বেরিয়েছে। দরজা খুলে দিল এক মহিলা। ভুরু কুচকে তাকালো ওদের দিকে। মাঝবয়সী, মনে হচ্ছে কোনো কারণে উত্তেজিত হয়ে আছে। কি চাই? কড়া গলায় বললেন। চাঁদা কবার দেব? না ম্যাডাম, ভদ্রকণ্ঠে বলল রবিন। চাঁদা চাইতে আসিনি। মিস্টার মিলারের সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। হবে না, উনি অসুস্থ। কয়েক মাস হলো হাসপাতালে রয়েছেন। ওহ, ছড়ি, তাই নাকি? দ্রুত ভাবছে রবিন। মিস্টার মিলার যদি কয়েক মাস ধরে হাসপাতালেই থেকে থাকেন, তিনি নিশ্চয় ঘড়িটা ফেলেননি। জিজ্ঞেস করল, তার পুরো নাম কি হেনরি মিলার? তীক্ষ্ণ দৃষ্টিতে রবিনকে দেখছেন মহিলা। বোধহয় আন্দাজ করতে চাইছেন ছেলেটা ভালো না মন্দ। মুখের উপর দরজা বন্ধ করে দেবেন কিনা। ভালোই মনে হলো হয়তো, তাই জবাব দিলেন। হ্যাঁ, কেন? কোনো রকম না না, কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই আমাদের, তাড়াতাড়ি বলল রবিন। মিসেস মিলার? আপনি নিশ্চয় মিসেস মিলার? হ্যাঁ, যা বলছিলাম। একটা ব্যাপারে তদন্ত করতে এসেছি আমরা। ব্যাগ থেকে ঘড়ি খুলে দেখালো। এই যে এটা। আবার এটা? চেঁচিয়ে উঠলেন মহিলা। ওরকম বিচ্ছিরি একটা জিনিস আমার স্বামীর কাছে পাঠিয়েছে। ভাবো একবার, তার অসুখের সময়।
ভাগ্যিস চিৎকার শোনেনি, তাহলে নির্ঘাত হার্ট ফেল করত। আমি সুস্থ মানুষ, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আরেকটু হলে। চকিতে দৃষ্টি বিনিময় করলো রবিন আর টিম। ঠিক জায়গাতেই এসেছে। নিশ্চয় মিস্টার মিস্টার কোলক পাঠিয়েছেন, জিজ্ঞেস করলো রবিন। হ্যারিসন কোলক। ও আবার ভদ্রলোক নাকি? ভেবে দেখো, অসুস্থ একজন মানুষকে ওরকম উপহার পাঠায়। কিসের সুবাদে? না, ওরা একসঙ্গে কাজ করতো এক সময়। আমার স্বামী রেডিওর জন্যে রহস্য নাটক লিখত। ঘড়িটা পেয়ে প্রথমে কি কিছু মনে করিনি, কিন্তু পেলাগ লাগিয়ে চিৎকার শুনে ও মা গো, শিউরে উঠলেন মহিলা মিসেস মিলার। সোজা নিয়ে গিয়ে ময়লার বাক্সে ফেলে দিয়ে এলাম। তোমরা ওখান থেকে কুড়িয়ে এনেছো নাকি? না, এক বোতল এক বাতিল মালের দোকান থেকে কেনা হয়েছে। নিচে একটা মেসেজ ছিল, দেখেছেন? মেসেজ? ভুকুটি করলেন মহিলা। না, দেখিনি। পাওয়ার পর দিনে ফেলে দিয়েছি। ঘড়িটার সঙ্গে ছোট একটা চিঠিও পাঠিয়েছিল, ওটাও ফেলে দিয়েছি। কি লেখা ছিল মনে আছে? ব্যাপারটা জরুরি। ছিল ছিল ঘড়িটা কাজে লাগালে নাকি অনেক টাকার মাল পাবে। মাথামুন্ডু কিছু বুঝিনি। রসিকতার আর সময় পেল না লোকটা। এদিকে আমার স্বামী হাসপাতালে মরে, টাকার অভাব। এই সময় কোনো ভালো মানুষ ওসব কথা লেখে? বুঝলাম না। এভাবে আমাদের ভয় পাইয়ে দিয়ে কি আনন্দ সে পেতে চেয়েছে? থেমে আবার ভুকুটি করলেন মিসেস মিলার। কিন্তু তোমার এসব জানার কি দরকার? ঘড়ি নিয়ে তোমার এত আগ্রহ কেন? দরকার আছে ম্যাডাম। মিস্টার কুলক নিখোঁজ হয়েছেন, তাকে খোঁজা হচ্ছে। হয়তো এই ঘড়িতেই রয়েছে সূত্র। কোত্থেকে ওটা পাঠানো হয়েছে কিছু বুঝতে পেরেছেন? না, অবাকই লেগেছে। হ্যারিসন কোলক যে নিখোঁজ হয়েছে খবরটা আমিও শুনেছি। ভাবছি, এহে, ফোন বাজছে, যাই। যা যা জানি সব বলেছি তোমাদেরকে। গুড বাই বয়েজ। দরজা বন্ধ হয়ে গেল। টিমের দিকে ঘুরল রবিন। হও আরো গোয়েন্দা। ভিখিরির মতো বাইরে দাঁড় করিয়ে রেখে যত্ত সব, তিক্ত কণ্ঠে বলল সে। তেমন কিছু জানাও গেল না। শুধু জানলাম মিস্টার কুলক ঘড়িটা পাঠিয়েছিল। ওটা অসুস্থ মিলারের হাতে পড়েনি। মিসেস মিলার পেয়ে ফেলে দিয়েছেন। মেসেজের মানে বুঝলাম না। এই গোয়েন্দাগিরিতে মজা পাচ্ছে টিম। অপমান গায়েই মাখেনি। এখানে দাঁড়িয়ে না থেকে চলো না মিস জেনি রবিডের ওখানে যাই, তিনি হয়তো কিছু বলতে পারবেন। কিন্তু মিস রবিডও বিশেষ কিছু জানাতে পারলেন না। উত্তর হলিউডের উডল্যান্ড হিল এ ছোট্ট একটা বাড়িতে থাকেন তিনি। নানা রকম গাছের ঝোপ আর ঘন কলাঝাড়ের ওপাশে কটেজটা খুঁজে বের করতে বেগ পেতে হলো ওদের। হালকা পাতলা মানুষ। রবিনের মনে হলো কথা বলার সময় পাখির মতো কিচিরমিচির করেন। ধূসর চুল, চোখে সোনালি ফ্রেমের চশমা। পোশাক পোশাক আশাকে মনে হয় এইমাত্র বেরিয়ে এলেন রূপকথার জগৎ থেকে। দুজনকে আদর করে ডেকে নিয়ে গিয়ে বসালেন লিভিং রুমে। সংবাদপত্র, ম্যাগাজিন আর সুদৃশ্য কুশনে বোঝাই ঘরটা দেখে রবিনের মনে হলো এখানে কিছু রাখলে জীবনেও আর খুঁজে পাওয়া যাবে না। রবিনের প্রশ্ন শুনেই চশমা কপালের উপর ঠেলে তুলে দিয়ে ডেস্কের ভেতর খুঁজতে শুরু করলেন তিনি। আর পাখি কণ্ঠে এক নাগারে কিচিরমিচির করে চললেন। ভাবতেই পারিনি ওটার জন্যে কেউ আসবে মেসেজটা নিতে। আমি ভেবেছি রসিকতা, মিস্টার কোলকের রসিকতা। খুব রসিক লোক, স্টুডিওতে সবাইকে মাতিয়ে রাখত। আমিও তখন রেডিওতে কাজ করতাম। একদিন গায়েব হয়ে গেল কোলক, আর কোনো হদিস পেলাম না। তারপর হঠাৎ ওই চিঠি, সঙ্গে আর একটা ছোট কাগজ,
মেসেজ। চিঠিতে বলেছে কেউ মেসেজ নিতে এলে যেন দিয়ে দেয়া হয়, অবশ্যই যদি ঘড়ির কথা বলে। আরে, রাখলাম রাখলাম কোথায়? চশমাটাও তো পাচ্ছি না, দেখব কিভাবে? চশমা কোথায় আছে বলল রবিন। তাড়াতাড়ি আবার ওটা নাকের উপর টেনে নামালেন মিস রবিন। ড্রয়ারের ছোট একটা খোপে ঢুকে গেল হাত। বেরিয়ে আসতে দেখা গেল 2 আঙুলে ধরে রেখেছেন একটা খাম। এই যে, আমি জানি ওখানে রেখেছি। যাবে কোথায়? এই তো পেলাম। হ্যাঁ, যা বলছিলাম, হ্যারিসন কোলকের কথা। রসিক লোক ছিল, ভালো লোক, আমার বন্ধু। কিন্তু ওর কণ্ঠ নিশ্চয় রেডিওতে শোনোনি তোমরা? না ম্যাডাম, শুনিনি। তবে রসিকতা নিয়েই তদন্ত করছি আমরা। জানতে চাই তিনি কি বলতে চেয়েছেন। মেসেজটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরে না না, এর জন্য আবার ধন্যবাদ কেন? যখন খুশি চলে আসবে তোমরা, আমার সাধ্যমতো সাহায্য করব। হাজার হোক, পুলকের রসিকতা নিয়ে গবেষণা করছো। ওর সঙ্গে দেখা হলে আমার কথা বলো। যা দারুণ চিৎকার করতে পারতো না ও! ওর চিৎকার শোনার জন্য লোকে সব কাজ বাদ দিয়ে রেডিওর সামনে বসে থাকতো। একটা নাটকের কথা তো বিশেষভাবে মনে আছে, হেনরি মিলারের আ স্ক্রিম অ্যাট মিডনাইট, গল্পের উপর ভিত্তি করে। কি চমৎকার ভয় যে পাওয়াতো না, কি বলবো। আর মিলারও লেখক বটে। ধাঁধা, সূত্র, রহস্যে তার জুড়ি নেই। খুব বুদ্ধি। ওহো, ভুলেই গিয়েছি, তোমাদেরকে তো চা খেতেই তো বললাম না। খাবে না? আচ্ছা ঠিক আছে, আরেক সময় এলে খেও। যাবে? তাড়াহুড়োও বেশি? বেশ, যাও। বাচ্চাদের স্বভাবই ওরকম, সব কিছুতেই তারা। বাইরে বেরিয়ে হাঁপ ছাড়ল 2 কিশোর। মেরে ফেলেছিল আরেকটু হলে। গাড়িতে উঠে হাসল টিম। এত বকতে পারে, থামে না। তবে কাজ হয়েছে। কি লেখা আছে মেসেজে দেখি? খাম খুলে একটা কাগজের টুকরো বের করল রবিন। আগ্রহে ঝুঁকে এলো টিম। হাঁ করে তাকিয়ে আছে দুজনে। লেখা রয়েছে, ইটস কোয়াইট দেয়ার ইভেন ইন আ হারিকেন, জাস্ট এ ওয়ার্ড অব অ্যাডভাইস পোলাইটলি গিভেন। ওল্ড ইংলিশ বোমান লাভড ইট। Bigger than a raindrop, smaller than an ocean. I am 4. How old are you? It sits on a shelf like a wall. Felt alof. সর্বনাশ, মগজ ঘোলা করে দেবে। গুঙিয়ে উঠল টিম। মানে কি এগুলোর? 10। প্যাসাডেনায় গিয়ে সঠিক জেলডাকে খুঁজে বের করল কিশোর আর মুসা। তিনি জেলডা ডেনমোর। ভীষণ মোটা। মুসার মনে হলো পাকা একটা মিষ্টি কুমড়ো। রেডিওতে কাজ করতেন, এখন অবসর নিয়েছেন। বেড়াল পোষেন মিসেস ডেনমোর, অনেক বেড়াল, সব সিয়ামিজ। ছেলেদের যেখানে বসালেন সারা ঘরেই বিড়াল গিজগিজ করছে। তার চেয়ারের 2 হাতায় বসেছে দুটো। দুটোর গায়ে হাত বুলিয়ে আদর করছেন তিনি। কিশোরের প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ চিনি তাকে। তাহলে তোমাদেরকেই মেসেজটা দিতে অনুরোধ করেছে? মিস্টার ক্লক মেসেজ পাঠিয়েছেন? এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করল কিশোর। কখন? সপ্তাহ 2 আগে। সঙ্গে একটা চিঠি লিখেছে কেউ নিতে এলে যেন তাকে দিয়ে দিন। সামনে থেকে একটা বিড়াল সরিয়ে ড্রয়ার খুললেন মিসেস ডেনমোর। খাম বের করে দিলেন কিশোরের হাতে। কি করছে এখন ক্লক? ওর সঙ্গে দেখা নেই অনেক দিন। রেডিও থেকে কাজ চলে যাওয়ার আগে বেশ টাকার টানাটানিতে পড়েছিল বেচারা। নতুন কোনো কাজও পাচ্ছিল না।
রেডিও জনপ্রিয়তা হারানোতে অনেক স্কিমারই পথে বসল। তার সম্পর্কে আমরাও খুব একটা জানি না। কয়েক মাস আগে কোথায় যেন চলে গেছেন। অন্য কেউ হলে অবাক হতাম। তবে পুলকের পক্ষে সবই সম্ভব। আজব লোক, কখন যে কিভাবে কি করে বসে ঠিক ঠিকানা নেই। নানা পেশার লোকের সঙ্গে পরিচয় ছিল তার, ঘনিষ্ঠতা ছিল। চোর, ডাকাত, জুয়ারিরাও ছিল তার বন্ধু, তাই নাকি? থ্যাংক ইউ মিসেস ডেনমোর। আজ তাহলে উঠি। মুছা, চলো যাই, আরো কাজ আছে। মহিলাকে তার বিড়ালের পালের মধ্যে রেখে বেরিয়ে এলো দুই গোয়েন্দা। গাড়িতে অপেক্ষা করছে হ্যানসন। মেসেজটা দেখি, হাত বাড়ালো মুসা। গাড়িতে চলো আগে। গাড়িতে উঠে খাম খুলল কিশোর। ছোট এক টুকরো কাগজ বের করলো। কতগুলো নম্বর লেখা রয়েছে শুধু তাতে, এরকম: 3-2-7-4, 3-6-5, 19-4-8, 1-2-7, 11-15, 91-01, 25-16, 4-5, 3-7-9-8, 9-8-20, 1-3-5-8-4-9। আরও আছে নম্বর, সবই প্রথমগুলোর মতো অর্থহীন। প্রথম দৃষ্টিতে তাই মনে হলো। খাইছে, চেঁচিয়ে উঠল মুসা। কি অঙ্ক? অঙ্ক না, মাথা নাড়ল কিশোর। কোনো ধরনের সংকেত, পরে চেষ্টা করব। কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল সে। এখন বারকেনকে খুঁজে বের করা দরকার। কোথায় যেতে হবে বলা হলো হ্যানসনকে। ছুটে চলল রোলস রয়েস। গম্ভীর হয়ে বসে নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর, নীরব। মুসাও ভাবছে অগ্রগতি কি কিছু হয়েছে? এক মেসেজে তো রয়েছে দুর্বোধ্য সংখ্যা, আরেক মেসেজে কি আছে? পুরনো একটা এলাকায় একটা বাড়ির সামনে এনে গাড়ি থামালো হ্যানসন। মুসা আর কিশোর নেমে হেঁটে এগোলো। বেল বাজালো কিশোর। দরজা খুলে দিল একজন লোক। বড়জোর কিশোরের সমান লম্বা, তার মতোই পাতলা। দুই পায়ের মাঝে ফাঁক অনেক বেশি। দুদিকে ধনুকের মতো বেঁকে রয়েছে। কি চাই? আচ্ছা, লোকটার কড়া দৃষ্টি উপেক্ষা করে বলল কিশোর, এটা কি মিস্টার জেসিয়াস বার্কেনের বাড়ি? কি দরকার তাকে? জিজ্ঞেস করতাম মিস্টার হ্যারিসন ক্লককে চেনেন কিনা। ক্লক? কে বলল আমি তাকে চিনি? জীবনে ওই নামও শুনিনি। যাও, ভাগো। 1 মিনিট বার্কেন, পেছন থেকে বলল একটা ভদ্রকণ্ঠ। দেখা দিল লম্বা সম্ভ্রান্ত চেহারার এক লোক। চকচকে কালো চুল, ব্যাক ব্রাশ করা, কথায় স্প্যানিশ টান। গোলককে খুঁজছ কেন? মুসা আর কিশোরকে জিজ্ঞেস করলো। গোয়েন্দা নাও তো? হাসল। সত্যি বলতে কি, আরম্ভ করেও কিশোরের কনইয়ের গুঁতো খেয়ে থেমে গেল মুসা। মিস্টার ক্লকের পাঠানো কয়েকটা মেসেজ খুঁজছি আমরা, বলল কিশোর। তার রেখে যাওয়া কয়েকটা ঠিকানা পেয়েছি। মিস্টার বার্কেনের নামও আছে। ইন্টারেস্টিং, বলল লম্বা লোকটা। এসো, ভেতরে এসো। মনে হচ্ছে তোমাদের সাহায্য করতে পারবো। আমার বন্ধুর হয়ে মাপ চেয়ে নিচ্ছি। বার্কেনের কাঁধে হাত রেখে বলল। দুজনের দুজনকে অনুসরণ করে একটা অগোছালো লিভিং রুমে ঢুকলো কিশোর আর মুসা। দেখো মার্কো, গো গো করে বলল বার্কেন। আমার এসব ভাল লাগছে না। কি করছো কিছুই বুঝতে পারছি না। চুপ থাকো, ধমক দিল মার্কো। কিশোরের দিকে চেয়ে বলল, শোনো, পুলক নিখোঁজ হওয়ায় আমরা খুব চিন্তায় আছি। বার্কেনের কাছে আজব একটা মেসেজ নাকি পাঠিয়েছে। মনে হচ্ছে তোমরা ব্যাপারটা জানো। জানো পুলক কোথায়? না স্যার, জবাব দিল কিশোর। তবে আমরা মেসেজগুলো খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি, এটা ঠিক।
প্রথমে অদ্ভুত একটা ঘড়ি হাতে এলো। ঘড়ি সঙ্গে আছে? ব্যাগ খুলে নকল ঘড়িটা বের করলো কিশোর। এই যে স্যার। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখলো মার্কো। অতি সাধারণ। হ্যাঁ, এবার মেসেজের কথা বলো। কি কি জেনেছো? মেসেজে জেলডা আর বার্কেনকে জিজ্ঞেস করতে বলা হয়েছে, কিন্তু কি জিজ্ঞেস করতে হবে বলেনি। জেলডা ডেনমোরকে খুঁজে বের করেছি আমরা। তার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন মিস্টার কুলো। সেখান থেকেই এলাম। কুলোকের ক্রিসমাস কার্ডে মিস্টার জেলি জেসিয়াস বার্কেনের নাম ঠিকানা দেখলাম তো। মিস্টার বার্কেন, আমাদের জন্যে কোনো মেসেজ পাঠানো হয়েছে? মেসেজ একটা পেয়েছে বটে, জবাবটা দিল মার্কো। সাথের চিঠিতে লিখেছে, ওটা ডেলিভারি দেওয়ার আগে অন্য মেসেজগুলো যেন দেখে নেওয়া হয়। দেখি তো। জেলার মেসেজটা হাত বাড়ালো সে, কিন্তু দ্বিধা করছে কিশোর। পকেট থেকে বের করলো সংখ্যা লেখা কাগজটা। দেখলো মার্কো। শুধুই তো নম্বর। হতাশ মনে হলো তাকে। কোট হতে পারে, মানে কি জানি না। আরেকটা মেসেজ দেখলে হয়তো বোঝা যাবে। মিস্টার বার্কিনের মেসেজ হয়তো। বেশ, সব দায়িত্ব এখন আমার। এই ঘড়ি আর মেসেজগুলো তোমাদের জন্যে নয়, তোমাদের কাছে পাঠানো হয়নি। আর কোনো মেসেজ থাকলে দিয়ে দাও, আমিই সব সামলাবো। আর নেই। সামান্য ফ্যাকাশে হয়ে গেছে কিশোরের চেহারা। লম্বা লোকটার হাবভাব ভালো ঠেকছে না তার। দেখুন, ঘড়ি আর মেসেজ দিয়ে দিন প্লিজ। ওগুলো আমাদের, আমরা তদন্ত। চুপ! খেকিয়ে উঠল মার্কো। ডিঙ্গো, ধরো ব্যাটাদের, দেখি কোথায় কি লুকিয়ে রেখেছে। চোখের পলকে পেছন থেকে মুসার গলা জড়িয়ে ধরল জেলিয়াস বার্কেন ওরফে ডিঙ্গো। বেটে হাড্ডি সর্বস্ব, রগ বের হওয়া প্যাকাটির মতো হাতে যে এত জোর ভাবতেও পারেনি গোয়েন্দা সহকারী। ঠিক ওই সময় অনেক দূরে রবিনার ডিমও পড়েছে গোলমালে। বাড়ি ফিরে চলেছে ওরা। রকি বিচের মাইলখানেক দূরে শান্তামণিকা পর্বতের ভেতর দিয়ে চলে গেছে পথ। ওখানটা এসে পেছনের গাড়িটা লক্ষ্য করল রবিন। ঘন নীল শরীর, সাদা ছাদ। দেখেছে আরো আগেই, গুরুত্ব দেয়নি। হঠাৎ গতি বাড়িয়ে দ্রুত ছুটে আসছে। টিম, উত্তেজিত কণ্ঠে বলল রবিন। মনে হয় পিছু নিয়েছে, ধরতে আসছে এখন। পারলে ধরুক। বলতে বলতেই গ্যাস প্যাডালে পায়ের চাপ বাড়িয়ে দিল টিম। লাফ দিয়ে আগে বাড়ল পুরনো গাড়িটা। সা করে একটা মোড় পেরিয়ে তীব্র গতিতে নেমে চলল ঢালু পথ বেয়ে। আবার পেছনে তাকালো রবিন। নীল গাড়িটাও গতি বাড়িয়েছে। দ্রুত কমছে দূরত্ব। ইতিমধ্যেই 100 গজের ভেতরে এসে গেছে। প্যাডালে পায়ের চাপ আরো বাড়ালো টিম। মারাত্মক গতিবেগ। কিন্তু তারপরেও ছাড়াতে পারছে না নীল গাড়িটাকে। এগিয়েই আসছে, কমছে মাঝখানের ফাঁক। আরেকটা তীক্ষ্ণ মন নিল টিম। আর একটু হলেই পথের ধার দিয়ে খাদে পড়ে গিয়েছিল সেডান। কোনো মতে সোজা করে আবার পথের উপর নিয়ে এলো ওটাকে। মুখ থেকে রক্ত সরে গেছে। ভালো মতো চালাতে শিখিনি এখনো। আর যা রাস্তা, খালি মোড়। না, পারলাম না, ধরে ফেলবে। হাল ছেড়ো না, সাহস দিল রবিন। রকি বিচে ঢুকলে তখন আর আসতে সাহস করবে না। চেষ্টা করছি, সাইড দেব না। আগে যেতে না পারলে থামাতে পারবে না আমাদের। গতি কমিয়ে পথের মাঝ দিয়ে গাড়ি চালালো টিম। ফিরে চেয়ে আছে রবিন। ওদিক এদিক ওদিক সরে পাশ কাটানোর চেষ্টা করছে নীল গাড়িটা। স্টিয়ারিংয়ে ঝুঁকে থাকা মানুষটাকে পরিচিত লাগছে, কিন্তু চিনতে পারছে না। নির্জন পথ ধরে ছুটে চলেছে দুটো গাড়ি। সামনে পথের উপর একটা ছোট গর্ত দেখে এড়াতে গেল টিম। এই সুযোগে পাশে চলে এলো পেছনের গাড়িটা। সরতে সরতে সেডানটাকে নিয়ে এলো একেবারে পথের ধারে। আর সরার জায়গা নেই। ধাক্কা লাগলেই এখন পড়ে যাবে খাদে। থামতেই হবে, চেঁচিয়ে বলল টিম।
কায়দা করে ফেলেছে হারামজাদা। গ্যাস প্যাডাল থেকে পা সরিয়ে ব্রেক চাপল সে। সেডানটা থামতে শুরু করতেই পাশের গাড়িটাও গতি কমালো। কালো চশমা পরা লোকটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রবিন। চেনার চেষ্টা করছে। কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারল না। থেমে গেল সেডান। পাশে থামলো নীল গাড়ি। হঠাৎ আবার খেপা ঘোড়ার মতো লাফিয়ে আগে বাড়ল। শাসা করে ছুটে হারিয়ে গেল পথের বাঁকে। তাজ্জব কাণ্ড। অবাক হয়েছে টিম। পিছু নিল, থামলো, এখন পালালো। বুঝতে পারল কারণটা। পেছনে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। এগিয়ে আসছে দ্রুত। কিছুক্ষণ পরে ঘ্যাস করে এসে পাশে থামলো একটা পুলিশের গাড়ি। নেমে ওদের দিকে এগিয়ে এলো একজন অফিসার। বর্ষার মেঘলা আকাশের মতো থমথমে চেহারা। হাত বাড়ালো, দেখি লাইসেন্স। 11। ধরে রাখো, ছেড়ো না, আদেশ দিল মার্কো। মুসার হাত মুচড়ে পিঠের উপর নিয়ে এসেছে ডিঙ্গো। টেবিল থেকে একটা কাগজ কাটার ছুরি তুলে নিয়ে কিশোরের বুকে ঠেকিয়েছে মার্কো। ভয়ানক কণ্ঠে বলল, দাও, যতগুলো মেসেজ আছে। চুপ করে দাঁড়িয়ে আছে কিশোর। মুসা দেখতে পাচ্ছে না তাকে। সে চুপ থাকলো না। ছাড়া পাওয়ার চেষ্টা চালিয়েই যাচ্ছে। ক্যারাতের স্কুলে শিখেছে কি করে কবজি ছাড়াতে হয়। হঠাৎ মাছের মতো মোচড় দিয়ে উঠল তার শরীরটা। সোজা হয়ে গেল হাত। সামনের দিকে ঝটকা দিয়ে ঝুঁকে গেল মাথা। কিছু বুঝে ওঠার আগেই মুসার পিঠের উপর দিয়ে উড়ে চলে গেল ডিঙ্গো। বাড়ি খেল মার্কোর গায়ে। তাকে নিয়ে দরাম করে পড়ল মাটিতে। জলদি ভাগো, চেঁচিয়ে উঠল কিশোর। মেঝেতে মাথা ঠুকে গেছে মার্কোর। চিত হয়ে আছে। তার বুকের উপর চেপে রয়েছে ডিঙ্গো। দুজনেরই হতবিহ্বল অবস্থা। মার্কোর হাত থেকে মেসেজটা টেনে নিয়ে দরজার দিকে দৌড় দিল কিশোর। একই সময়ে দরজায় পৌঁছলো মুসা। ধাক্কা লেগে গেল দুজনের। ঘড়ি চিৎকার করে বলল, মুসা, ফেলে এসেছ। থাকুক। থামল না কিশোর। ওটা লাগবে না। হাঁপাতে হাঁপাতে এসে গাড়িতে উঠল ওরা। কিশোর বলল, হ্যানসন, গাড়ি ছাড়ুন, কুইক। তিন গোয়েন্দার সঙ্গে অনেক দিনের পরিচয় হ্যানসনের। জানে এই এইসব জরুরি মুহূর্তে কি করতে হয়। বিন্দু মাত্র দেরি করল না সে। প্রশ্ন করল না, ছেড়ে দিল গাড়ি। আরে কিশোর, বলে উঠল মুসা, মেসেজটা তো ছিঁড়ে ফেলেছ। হাতের দিকে তাকালো কিশোর। তাই তো, অর্ধেকটা ছিঁড়ে নিয়ে এসেছে। বাকি অর্ধেক নিশ্চয় রয়ে গেছে মার্কোর হাতে। গেল। নিরাশ ভঙ্গিতে মাথা নাড়ল মুসা। ফিরে গিয়ে নিয়ে আসবো নাকি? নিজেকেই যেন প্রশ্ন করল কিশোর। আবার? আর পারবো না। একবারই ছাড়া পেয়েছি অনেক কষ্টে। না, গিয়েও আর লাভ নেই। এতক্ষণ নিশ্চয় বাকি অর্ধেক লুকিয়ে ফেলেছে মার্কো। জিজ্ঞেস করলে সে অস্বীকার করবে। আর কোথাও যাব? জিজ্ঞেস করলো হ্যানসন। নাকি সোজা ইয়ার্ডে? না, যাব, বলল কিশোর। ভুল, বার্কেনের ওখানে গিয়েছিলাম আমরা। জেসি আস নয়। আমাদের দরকার হিরাম বার্কেনকে। এখন বুঝতে পারছি। ঠিকানা বলে সিটে হেলান দিল সে। আচ্ছা কিশোর, মুসা বলল, মেসেজের জন্য এত আগ্রহ কেন বেটাদের? বুঝতে পারছি না। মিস্টার ক্লকের ব্যাপারে এমন কিছু জানে হয়তো, যা আমরা জানি না। মেসেজগুলোকে মূল্যবান ভাবছে। কেন ভাবছে সেটা আমাদের জানতে হবে। কিভাবে? মেসেজের মর্ম উদ্ধার করে, যদি পারা যায়। নিষ্প্রাণ হাসি হাসল মুসা। ততদিনে চুলদারি পেকে সব সাদা হয়ে যাবে আমাদের। মরার সময় হয়ে যাবে। তাছাড়া পুরো মেসেজটা থাকলেও এক কথা ছিল, ছিঁড়ে তো এনেছ মাত্র অর্ধেকটা। চেষ্টা তো করতে হবে, বলে চুপ হয়ে গেল কিশোর। গাড়ি থামল। বোধহয় এই জায়গায়, হ্যানসন বলল। এবার কোনো বিপদ আশা করছেন? আমি আসব? না, বিপদে পড়লে জোরে জোরে চিল্লাবো। মুসা, এসো যাই। স্প্যানিশ ধাঁচের ছোট্ট সুন্দর একটা বাড়ি, বাগানে ঘেরা। গোলাপের যত্ন করছেন এক বৃদ্ধ। পায়ের শব্দে মুখ ফিরিয়ে তাকালেন।
মিস্টার হিরাম বার্কেন? জিজ্ঞেস করল কিশোর। মাথা ঝাঁকালেন বৃদ্ধ। হ্যাঁ, আমি। হাতের দস্তানা খুলতে খুলতে জিজ্ঞেস করলেন, কি চাও, অটোগ্রাফ? মৃদু হাসলেন তিনি। বহু বছর পরে আবার অটোগ্রাফ। আ স্ক্রিম অ্যাট মিডনাইট। এ গোয়েন্দার অভিনয় করার পর কত লোক যে এসেছিল। নাটকটা নিশ্চয় শোনোনি নাকি? না স্যার, খুব জমজমাট নাটক হয়েছিল, তাই না? খালি জমজমাট? রোম খাড়া করে দিয়েছিল কত লোকের। আর চেঁচাতেও পারত বটে হ্যারি কোলক। হ্যারি আর হেনরি দুজনে মিলেই লিখেছিল। হ্যারির প্লট আর হেনরির কলম। ঘুরিয়ে পেঁচিয়ে এমন এক কাহিনী দাঁড় করিয়েছিল, যাকগে, ওসব পুরনো ইতিহাস। তা তোমাদের অটোগ্রাফ? খাতার জন্য হাত বাড়ালেন মিস্টার বার্কেন। অটোগ্রাফ নয় স্যার। তাহলে কি? কিছুটা নিরাশী মনে হলো ভদ্রলোককে, তবে হাসি মলিন হলো না। চাঁদা? নাকি নতুন ম্যাগাজিনে বিজ্ঞাপন? না, ওসব না স্যার। মেসেজ, মিস্টার কোলকের মেসেজ। ও মেসেজ। উজ্জ্বল হয়ে উঠলেন আবার বার্কেন। নিশ্চয়, বহুদিন কোলকের কোনো খবর নেই। বছর বছর ক্রিসমাস কার্ড ছাড়া। এই প্রথম এলো চিঠি। এসো, ঘরে এসো, দেখি খুঁজে পাই কিনা। চমৎকার সাজানো গোছানো একটা ঘরে ওদেরকে নিয়ে এলেন বার্কেন। সবার আগে চোখে পড়ে পুরনো স্টাইলের বিশাল এক টেপ রেকর্ডার। শিল্পে সাজানো সারি সারি টেপের বাক্স। ডেস্কের ড্রয়ার থেকে একটা খাম বের করলেন তিনি। এই যে, খুলে পড়েছি। সেই পুরনো হ্যারিসন ক্লক। দুর্বোধ্য সব কথাবার্তা। একটা শব্দ বুঝিনি। মেসেজটা হাতে নিল কিশোর। ঝুঁকে এলো মুসা। লেখা রয়েছে, টেক ওয়ান লিলি, কিল মাই ফ্রেন্ড এলি। পজিটিভলি নাম্বার ওয়ান। টেক এ ব্রুম অ্যান্ড সোয়াট এ বি। হোয়াট ইউ হোয়াট ইউ ডু উইথ ক্লথ? অলমোস্ট। নট মাদার, নট সিস্টার, নট ব্রাদার, বাট হার হ্যামস ফাদার। পারহ্যামস ফাদার। হাইমস, হামস, হোমস, অলমোস্ট, নট কোয়াইট। খাইছে। এটা কবিতা না, দাঁত ভাঙার মেশিন, কিংবা মাথা ভাঙার হাতুড়ি। হেসে বললেন বার্কেন। মানে বোঝার অনেক চেষ্টা করেছি, বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়েছি শেষে। যতদূর জানি এলি নামে হ্যারির কোনো বন্ধু ছিল না। অথচ পরে মনে হয় বন্ধু এলিকে খুন করে তার বুকে একটা পদ্ম রেখে দেওয়ার কথা ভাবছে, তাই না? শব্দ করে হাসলেন। সাথে একটা নোটও লিখে দিয়েছে। কেউ নিতে এলে যেন মেসেজটা তাকে দিয়ে দিই। ও, ভালো কথা। তোমাদের পরিচয়ই জানা হলো না এখনো। নিশ্চয়। পকেট থেকে কার্ড বের করে দিল কিশোর। কার্ডটা পড়লেন মিস্টার বার্কেন। হাত মেলালেন দুই গোয়েন্দার সঙ্গে। তোমরা গোয়েন্দা জেনে খুশি হলাম। একটা কথা, হ্যারির ব্যাপারে যখন আগ্রহ, নিশ্চয় তার দু একটা নাটক শুনতে চাইবে। মানে, নাটকে তার চিৎকার। আজকালকার ছেলে তোমরা টেলিভিশন দেখে অভ্যাস। রেডিওতে নাটকের মজা যে কি জানো না, শুনবে? ওই যে টেপগুলো দেখছো, অনেক নাটক রেকর্ড করা আছে ওগুলোতে। আমার অভিনয় করা সমস্ত নাটক, প্রত্যেকটাতে আছে হ্যারিসন ক্লকের কণ্ঠ। লোভ হলো দুই গোয়েন্দার। রেডিওর নাটকের কথা অনেক শুনেছে ওরা। রাশেদ পাশাও মাঝে মাঝেই বলেন, সময় থাকলে এই সুযোগ ছাড়ত না। কিন্তু এখন মোটেই সময় নেই ওদের। মিস্টার বার্কেনকে অনেক ধন্যবাদ দিয়ে গুড বাই জানিয়ে মেসেজটা নিয়ে বেরিয়ে এলো ওরা। গাড়িতে এসে উঠল। হ্যানসনকে ইয়ার্ডে ফিরে যেতে বলে মুসার দিকে তাকালো কিশোর। টিম আর রবিন কি করেছে কে জানে। সবগুলো মেসেজ একসাথে পেলে সমাধান করতে সুবিধে হতো। গিয়ে এখন ওদেরকে হেডকোয়ার্টারে পেলেই হয়। হেডকোয়ার্টারেই রয়েছে তখন রবিন আর টিম, তবে তিন গোয়েন্দার নয়।
পুলিশ হেডকোয়ার্টারে। নতুন ডিউটি অফিসার রবিনকে চেনে না। দুজনকে নিয়ে ঢুকলো চিফের অফিসে। আরে রবিন, তুমি? বলে উঠলেন ইয়ান ফ্লেচার। চিফকে দেখে হাঁপ ছাড়ল রবিন। হ্যাঁ স্যার, ধরে আনা হয়েছে। কি করেছিলে? কি করেছিল? জানালো ডিউটি অফিসার। সরি রবিন, তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। আন্তরিক দুঃখিত মনে হলো ফ্লেচারকে। খুব অন্যায় করেছ। এত জোরে গাড়ি চালানো। অন্যের তো বটেই, নিজেরও ক্ষতি হতে পারত। ইচ্ছে করে করিনি স্যার, আমাদের তাড়া করা হয়েছিল। আরেকটা গাড়ি ধরে ফেলেছিল আমাদের। সময় মতো ইনি না গেলে। ডিউটি অফিসারকে দেখালেন রবিন। কিছু একটা করতো আমাদের, তাড়া করেছিল। হাসি ফুটল চিফের মুখে। নতুন কোনো কেস টেস? হ্যাঁ স্যার, একটা চেঁচানো ঘড়ি। চেঁচানো ঘড়ি? আশ্চর্য তো, ঘড়ি আবার চেঁচায় কিভাবে? আমাদের ঘড়িতে গাড়িতেই আছে স্যার, বললে এনে দেখাতে পারি। অফিসারের দিকে চেয়ে ইঙ্গিত করলেন ফ্লেচার। যাও ওদের সঙ্গে নিয়ে এসো। ফিরে এলো খানিক পরে খালি হাতে। মাথা নাড়ল অফিসার। নেই, ঘড়ি নেই। ওরা বলছে একটা ব্যাগে ছিল, সেটাও দেখলাম না। আমার বিশ্বাস স্যার। মুখ কালো হয়ে আছে রবিনের। চুরি করে নিয়ে গেছে।